गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के क्लासे আমরা পড়ব প্রিজম সম্পর্কে। সো ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। আজকের প্রিজম লেন্স যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো পড়তে হবে। আমরা অলরেডি এর পড়েছি, সেটা হচ্ছে দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। এবার পড়ব প্রিজম, এরপর লেন্স আছে, তারপর বিচ্ছুরণ সম্পর্কে পড়তে হবে। এখন দেখো এই প্রিজম কি জিনিস। প্রিজম হচ্ছে একটা আলোকীয় যন্ত্র যেটা সাদা আলোকে তার যে বিভিন্ন রং রয়েছে, 7টা রং, বেগুনি, নীল, আকাশি, সবুজ, কমলা, লাল, এই রঙগুলো রয়েছে, এই রঙগুলোতে আলোকে ভাগ করে ফেলতে পারে, যেটাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। বিচ্ছুরণের জন্য একটা আলাদা ক্লাস হবে, আলাদা করে ডেডিকেটেড ক্লাস শুধুমাত্র বিচ্ছুরণের উপর। আজকের ক্লাসে আমরা জানবো সেটা হচ্ছে যে প্রিজম কি, প্রিজম সংক্রান্ত বিভিন্ন টার্মগুলো, আর প্রিজমের মধ্য দিয়ে যখন একটা আলোকে পাঠাবো সেই আলোর গতিপথটা প্রিজমের মধ্য দিয়ে কেমন হবে, এগুলো হচ্ছে আজকের আলোচনার বিষয়। সো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আর যে ছবিগুলো আঁকবো সেই ছবিগুলো এঁকে ফেলো, পরিষ্কারভাবে বুঝে নাও। খুবই কনসেপচুয়াল বেসিক থেকে আমরা আলোচনা করব, স্নেলের সূত্র ব্যবহার করব, তার সাহায্যে আমরা পুরো বিষয়টা পড়ব। এর আগে যদি প্রতিসরণের ভিডিওটা না দেখে থাকো তাহলে প্রতিসরণের ভিডিওটা দেখে নিয়ে এটা দেখবে। আর যদি প্রতিসরণ সম্পর্কে তোমার জানা থাকে, পড়েছো, বুঝেছো, তাহলে এই প্রিজমটা তোমরা সহজেই বুঝতে পারবে। তো প্রথমে আমরা দেখে নিই যে একটা প্রিজম দেখতে কেমন হয়। প্রিজম কিন্তু দেখতে হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ফিগার। যেমন আমরা দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা গোল উল্টানো কড়াইয়ের মতো জিনিস, আর ছবিতে আঁকার সময় একটা লাইন দিয়ে এইভাবে এঁকেছিলাম। প্রিজমটাও ঠিক তাই। এখানে আমরা প্রিজম কিন্তু একটা 3 ডাইমেনশনাল ফিগার। তো প্রথমে যদি তোমাকে প্রিজমের বিভিন্ন বিষয়গুলো, মানে প্রিজমের বেশ কিছু অংশ আছে, যেমন আমাদের হাত, পা, এই সকল আছে, তেমনি প্রিজমেরও বেশ কিছু অংশ রয়েছে। সেই অংশগুলোকে বুঝতে হলে একটা প্রিজমের আমাকে মোটামুটি 3 ডাইমেনশনাল ফিগার যেটা, সেটা আঁকতে হবে। তো সেই প্রিজমের 3 ডাইমেনশনাল ফিগারটা আঁকবো, সেখান থেকে আমরা প্রিজমের বিভিন্ন রকম জিনিসগুলো ডিসকাস করব। তো দেখো, প্রিজম দেখতে হয় অনেকটা বাড়ির টালির ছাদের মতো। এটা হচ্ছে একটা দিক। এবার এর ঠিক পেছনে আমার আরেকটা একই রকম ত্রিভুজ আঁকতে হবে। এই দুটো ত্রিভুজ চেষ্টা করবে একই রকম আকার, একেবারে একই রকম। এই ত্রিভুজটা এবং তার পিছনে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এবার এই অংশের সাথে এই অংশটাকে মিলিয়ে দাও, এই অংশের সাথে এই অংশটাকে মিলিয়ে দাও, আর এই ওপরের সাথে এই ওপরের অংশটাকে মিলিয়ে দাও। যেটা পেলাম এটা আসলে একটা প্রিজম। এই প্রিজমের এ, এটা বি, এটা সি, আর এখানে নাম দিলাম ডি, এখানে নাম দিলাম ই, আর এই বিন্দুটার নাম দিলাম এফ। তাহলে বলো এই প্রিজমের কটা তল আমরা দেখতে পাচ্ছি, মানে এই প্রিজমটার কটা সারফেস রয়েছে। প্রিজমের যে কটা সারফেস রয়েছে বা তল রয়েছে সেটা দেখো। একটা হচ্ছে এই যে এ বি সি, এই ত্রিভুজাকৃতি তল। আরেকটা রয়েছে ডি ই এফ, ত্রিভুজাকৃতি তল। তাহলে প্রিজমের প্রথমে রয়েছে ত্রিভুজ আকৃতি তল, ত্রিভুজ আকৃতির তল। ত্রিভুজ আকৃতির তল কটা রয়েছে? দুটো। একটা হচ্ছে ত্রিভুজ আকৃতির এ বি সি তল, আরেকটা রয়েছে ত্রিভুজ আকৃতির ডি ই এফ তল। এই যে এ বি সি তল বা ডি ই এফ তল, এই তলগুলোকে বলা হয় একটা প্রিজমের প্রধান ছেদ। প্রধান ছেদ, যেটা দেখতে একদম ত্রিভুজের মতো। তো এই প্রধান ছেদটাকে যদি আমি আলাদা করে ড্র করি, মানে এই সাইড থেকে যদি দেখি, তো সে প্রধান ছেদটাকে দেখতে লাগবে এরকম, একটা ত্রিভুজের মতো। এই হচ্ছে প্রধান ছেদ। আমি এ বি সি
এই প্রধান ছেদটা এখানে আঁকলাম। এরপরে যে DEF ছেদটা এটা এর পেছনের দিকে আছে, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে আঁকার চেষ্টা করেছি যখন বাকি ড্র করেছি। এটা যখন ঘুরিয়ে দেবে এরকম করে তখন এটা দেখতে পাবে। এর মধ্যে এখানে আরও 3টে তল রয়েছে। আরও 3টে তল কি কি আছে দেখো, নিচের এই তলটা যার উপর প্রিজমটাকে বসানো আছে মানে BCFE। তো এখানে চতুর্ভুজ আকৃতির BCFE একটা তল রয়েছে। এই যে তলটা, এই তলটার উপরেই প্রিজমটাকে আমরা বসিয়ে রেখেছি, তাই এই তলটাকে বলা হয় প্রিজমটার ভূমি বা বেস, যার ওপর প্রিজমটাকে বসানো আছে। আরও দুটো তল দেখতে পাবো চতুর্ভুজ আকৃতির তল, সেটা হচ্ছে ABED, মানে ওই দিকের তলটা ABED। ABED এই যে তলটা দেখতে পাচ্ছ, এবং তার সাথে এবং চতুর্ভুজ আকৃতির তল ACFD। এই দুটো তলকে বলা হয় প্রিজমের প্রতিসারক তল। এই দুটো তলকে প্রিজমের প্রতিসারক তল বলা হয়। আর এখানে এই যে প্রতিসারক তল বলছি, এটাকে প্রতিসারক তল কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে যখন আমরা প্রিজমের মধ্য দিয়ে আলোকে পাস করাবো, তো আলো এই তল দিয়ে প্রবেশ করবে অর্থাৎ ABED, তখন আলো বেরোবে ACFD এই তল থেকে। আবার প্রিজম যদি ACFD তল থেকে এই দিক থেকে প্রবেশ করে, তখন আলোটা বেরোবে এই দিকের তল থেকে। যখন আমরা একটা প্রিজমকে এইভাবে আঁকবো, তো ABED তল থেকে যে আলোটা ঢুকছে সেটা আমরা বলবো এখান থেকে আলোটা ঢুকছে, আর যখন ACFD তল থেকে বেরোবে তখন আমরা বলবো আলোটা এই তল থেকে বেরোবে। তো এবার আমাকে প্রিজমে পড়তে হবে যে আলোটা এই দিকে ঢুকে এই দিকে বেরোবে, তার ভেতরের পথটা কেমন হবে, কত কোণে ঢুকলে সেটা কত কোণে বেরোবে, এই সমস্ত বিষয়গুলো আমরা রে ডায়াগ্রামের সাহায্যে আলোচনা করব। এখানে একটা প্রতিসারক তল বললাম, আর এখানে প্রধান ছেদ বললাম, ঠিক আছে। এবার দেখো এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, যে লাইনটা হচ্ছে AD লাইন, উপরের এই যে লাইনটা AD লাইন। এই AD লাইনটা এটাকে বলা হয় একটা প্রিজমের প্রান্ত রেখা। এটা হচ্ছে একটা প্রিজমের প্রান্ত রেখা, যাকে আমরা AD লাইন দিয়ে বলছি। তো এই হলো প্রিজমের বেসিক্স আইডিয়াগুলো, যে প্রিজমের কোণটা কি বলতে কি বোঝায়। এবার দেখো এই প্রিজমের মধ্য দিয়ে আলো কীভাবে পাস করবে সেটা বের করব। তার মধ্যে একটা বলে দিচ্ছি, যে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা অর্থাৎ প্রিজমের যে দুটো প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল এটা, আর এই একটা প্রতিসারক তল এটা, এই যে দুটো প্রতিসারক তল যারা ঠিক এইভাবে আছে, মানে এটা যদি আমরা প্রিজম হয়, এটা যদি আমি প্রিজম বলি এরকম, এটা হচ্ছে ABC প্রধান ছেদ, এই উল্টো দিকটা হচ্ছে DEF, এটা একটা প্রতিসারক তল আর এটা একটা প্রতিসারক তল। এই দুটো প্রতিসারক তলের মধ্যে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটাকে এই প্রিজমটার কোণ বলা হয়। তাহলে এখানে এই কোণটার নাম দেব আমি A, এবং এই A কোণটাকে বলা হয় প্রিজমের কোণ। এটা হচ্ছে প্রিজমের কোণ, और এটা বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম, প্রিজম কোণ বা অ্যাঙ্গেল অফ প্রিজম। এবার দেখো এই দুটো তলের মধ্যে কত কোণ আছে তার উপর নির্ভর করবে লাইট কিভাবে যাবে, কোন রাস্তায় যাবে। দ্বিতীয়ত হচ্ছে লাইটটা কত কোণে আপতিত হচ্ছে তার উপর নির্ভর করবে।
আর হচ্ছে এই প্রিজমের প্রতিসরাঙ্ক কত তার উপরেও নির্ভর করবে আলো কেমন পাথে যাবে। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, একটা রে ডায়াগ্রাম ড্র করে দেখব যে লাইট এখানে কেমন রাস্তা দিয়ে যাচ্ছে। তো ধরে নিচ্ছি আমরা যে এখানে এ বি সি এটা হচ্ছে আমার একটা প্রিজম, যার ভেতরের দিকটা পেছনের দিকে আছে, এখান দিয়ে আলো প্রবেশ করবে, এদিক দিয়ে আলো বেরোবে। এখানে এই যে এটা এটা এখানে এই কোণটা, এই কোণটাকে আমরা নাম দেবো কি, এই কোণটারও আমরা নাম দেব এ, যে এটা হচ্ছে প্রতিসারক কোণ। বি সিটা হচ্ছে এখানে প্রিজমটার ভূমি। এ বি যেটা সেটা হচ্ছে একটা প্রতিসারক তল, আর এ সি হচ্ছে আরেকটা প্রতিসারক তল। মানে আলো প্রবেশ করবে এ বি দিয়ে, বেরোবে এ সি দিয়ে, বা আলো যদি প্রবেশ করে এ সি দিয়ে তাহলে বেরোবে এ বি দিয়ে। এবার আমাকে এখান থেকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এর মধ্যে প্রথমে দেখে নিই যে আলোক রশ্মির গতিপথ কেমন হবে। তো একটা প্রিজমের এই দিকে আমার রয়েছে বায়ু মাধ্যম, এই দিকেও বায়ু মাধ্যম, আর এই প্রিজমটা তৈরি হয় যেটা সেটা হচ্ছে কাঁচের। তাহলে এই প্রিজমটা এটা হচ্ছে আমার এখানে ঘন মাধ্যম, প্রিজম যেটা প্রিজমটা হচ্ছে ঘন মাধ্যম, এই দিকের বায়ুটা হচ্ছে লঘু মাধ্যম, এবং এই দিকের যে বায়ুটা আছে সেই বায়ুটাও হচ্ছে আমার লঘু মাধ্যম। এই প্রিজমের মধ্যে দিয়ে যদি একটা সাদা আলোকে ঢোকানো হয় তো সাদা আলোটা কিন্তু 7টা রঙে ভাগ হয়ে যায়, যেটা আমরা বিচ্ছুরণ চ্যাপ্টারে পড়ব। কিন্তু এখানে আমি যখন পড়ব তখন প্রিজমের একটাই রশ্মির গতিপথ দেখতে হবে, তার জন্য আমরা এখানে সাদা আলো না নিয়ে কোনো একটা নির্দিষ্ট রঙের আলো নেব। ধরে নাও লাল, নীল বা হলুদ, নির্দিষ্ট একটা রঙের আলো নেব। যদি এটা নির্দিষ্ট রঙের আলো নিই তাহলে সেটার আর বিচ্ছুরণ হবে না, কারণ একটা রঙেরই আলো নিয়েছি। তাহলে তার গতিপথটা কেমন হবে দেখো। মনে করো এখান থেকে একটা আলোকে আমি এখানে পাঠালাম, এই আলোটা হচ্ছে একটি নির্দিষ্ট বর্ণের আলো, এই আলোটা হচ্ছে নির্দিষ্ট রঙের আলো। মানে তোমার প্রশ্ন হতে পারে যে আমরা যখন বিচ্ছুরণ চ্যাপ্টারটা পড়বো, বিচ্ছুরণ পার্টটা, যে তখন দেখবে একটা সাদা আলো প্রবেশ করলো, 7টা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এখানে বলবে যে 7টা ভাগে ভাগ হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে এখানে যে আলোটা আমি নিচ্ছি সেই আলোটা সাদা আলো নয়, একটা নির্দিষ্ট রঙের আলো। এই আলোটা এই তলটাতে আপতিত হলো। এবার এখানে কি হবে, এখানে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে। তো আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, প্রতিসরণের সূত্র অনুযায়ী আলো অভিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে আমাকে প্রথমে এখানে একটা অভিলম্ব এঁকে ফেলতে হবে। তো আমি এখানে একদম একটা অভিলম্ব এইভাবে এঁকে ফেললাম। এটা হচ্ছে আমার এই বিন্দুতে অভিলম্ব। অভিলম্ব যেই আঁকা হয়ে যাবে এরপর তোমাকে আঁকতে হবে আপতন কোণ। তো এখানে এটা হচ্ছে আপতন কোণ, যেটা আমি I1 নাম দিলাম। I1 হচ্ছে আপতন কোণ। তাহলে এর থেকে কি হবে, যখন আলো লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে আলো অভিলম্বের দিকে সরে যায়। তাহলে যদি এখানে এই মাধ্যমটা না থাকতো তাহলে আলোর গতিপথটা এই দিকে ছিল, আলোটা এই দিকে যেত, আলো যেত সোজা এই দিকে। এটা হচ্ছে আলোর অরিজিনাল রাস্তা। কিন্তু যেহেতু এখানে একটা মাধ্যম পরিবর্তিত হচ্ছে তাহলে আলোটা অভিলম্বের দিকে সরে আসবে, মানে আলোটা এই রকম একটা রাস্তায় গিয়ে দ্বিতীয় তলে আপতিত হলো, যেখানে এই কোণটার নাম দিচ্ছি আমি R1। এবার আমাকে কি করতে হবে, যখন দ্বিতীয় মাধ্যমে আলো আপতিত হয়েছে এখানে আবার আমাকে স্নেলের সূত্র ব্যবহার করতে হবে। এখানে স্নেলের সূত্র কিভাবে ব্যবহার করব, এখানেও আমি একটা অভিলম্ব আঁকব। তো আমি এখানেও একটা অভিলম্ব এঁকে ফেললাম। এই যে অভিলম্বটা আঁকলাম, এই অভিলম্বটা
এখানে এটা আপতন কোণ, এই আপতন কোণটার নাম দিচ্ছি আমি R2। আই না দিয়ে আর দিচ্ছি, তার কারণ হচ্ছে এগুলো ঘন মাধ্যমে, তাই এই কোণগুলো ছোট হবে। আর বা আই নাম দেওয়াটা নিজের ওপর। তো এখানে ঘন মাধ্যমের কোণগুলোকে আমি আর দিচ্ছি, আর লঘু মাধ্যমের কোণগুলোকে আই দিচ্ছি। তাহলে এবার যখন আলোটা এখান থেকে বাইরে বেরোবে, তখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। আর আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তখন আলোর গতিপথটা যেদিকে অ্যাকচুয়ালি ছিল, মানে এই তলটা না থাকলে আলোটা এই দিকে বেরোতো, তখন আলোটা এখান থেকে আরও কিছুটা সরে গিয়ে এই রাস্তা দিয়ে বেরোবে। তাহলে এখানে যে কালো ডট ডট লাইনগুলো দিয়েছি, এই লাইনগুলোর মানে কি হলো? প্রথমে যে কালো ডট ডট লাইনটা দিয়েছি সেটা হচ্ছে যদি প্রিজমটা না থাকতো তাহলে এই আলোটা এইদিকে যেত। এরপর যে ডট ডট লাইনটা দিয়েছি সেটা হচ্ছে যদি প্রিজমের এই তলটা না থাকতো তাহলে আলোটা এই দিকে বেরোতো। কিন্তু এখানে আলোটা এখানে একবার বেঁকেছে, এই তলটাতে এসে একবার বেঁকে গেছে, এই তলটাতে এসে আরেকবার বেঁকে গেছে। তার মানে এখানে তৈরি হয়েছে প্রিজম আলোটা চ্যুতি। প্রথম ক্ষেত্রে আলোটার যে চ্যুতি হয়েছে সেটা হচ্ছে এই তলটাতে এই কোণটা, এটা হচ্ছে প্রথম চ্যুতি, আমি Δ1 নাম দিচ্ছি। তারপরে যে চ্যুতিটা হয়েছে সেটা হচ্ছে এখানে, যার নাম দিচ্ছি আমি Δ2। এবার দেখবে প্রতিসরণের ফলে চ্যুতি কত হয় সেটা আমরা বলেছিলাম যে এখানে চ্যুতি হবে Δ1, যেটা সেটা হবে I1 মাইনাস R1। বলেছিলাম যে যখন কোনো একটা জায়গায় আলোর প্রতিসরণ হবে, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, চ্যুতি কোণের রাশিমালা হবে যে বড় কোণ মাইনাস ছোট কোণ, বড় কোণ থেকে ছোট কোণ বাদ দিতে হবে। প্রথম ক্ষেত্রে বড় কোণটা হচ্ছে I1 আর ছোট কোণটা হচ্ছে R1, এটা হচ্ছে চ্যুতি। দ্বিতীয় তলটাতে যখন হবে সেখানে এই কোণটা হচ্ছে আমার I2, যেটাকে বলা হয় এই আলোটা যেখান থেকে বেরোলো অভিলম্বের সাথে আলো রশ্মির গতিপথটা। এখানে যে আমার Δ2 পাবো, এখানে আসলে আপতিত রশ্মিটা ঘন মাধ্যমে আছে, আর যে আলোটা বেরোচ্ছে প্রতিসৃত রশ্মি সেটা আমার লঘু মাধ্যমে আছে। অর্থাৎ লঘু মাধ্যমের কোণটা বড় এবং ঘন মাধ্যমের কোণটা ছোট। তাই নিয়ম অনুযায়ী আমি বড় কোণটা থেকে ছোট কোণটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এটা হলো প্রথম তলে, এটা হচ্ছে প্রথম তলে চ্যুতি, আর Δ2 হচ্ছে দ্বিতীয় তলে চ্যুতি। তাহলে এখানে দুবার চ্যুতি হয়েছে, একবার প্রথম তলে আলোক রশ্মি বেঁকে গেছে, একবার দ্বিতীয় তলে বেঁকে গেছে। এবার এই বেঁকে যাওয়াটা একই দিকে নাকি আলাদা দিকে তার উপর নির্ভর করবে আমি Δ1 আর Δ2কে যোগ করব নাকি বিয়োগ করব। এখানে দেখো প্রথমে আলোক রশ্মিটা এদিক থেকে যেতে যেতে এই রাস্তাটাকে ছেড়ে এই দিকে বেঁকে গেল, মানে আলোক রশ্মিটা এইভাবে ঘুরে গেল। এরপর দ্বিতীয় তলে আলোটা এই দিকে না গিয়ে আবার নিচের দিকে চলে গেল। তাহলে এখানে একবার চ্যুতি হলো Δ1, এখানে একবার চ্যুতি হলো Δ2। তাহলে প্রথম থেকে হিসাব করলে যে মোট চ্যুতি ডেল্টা সেটা হবে এই কোণটা যুক্ত এই কোণটা, মানে এখানে যে আমি মোট চ্যুতি পেলাম সেই মোট চ্যুতি হলো, তাকে ডেল্টা যদি লিখি সেটা হবে Δ1 যুক্ত Δ2। তাহলে মোট চ্যুতি যেটা হলো সেটা হচ্ছে ডেল্টা সমান I1 থেকে R1 বিয়োগ যুক্ত I2 থেকে R2 বিয়োগ। তাহলে হয়ে যাবে I1 যুক্ত I2 মাইনাস R1 যুক্ত R2। এটা হলো আলোক রশ্মির মোট চ্যুতি। এবার দেখো আমরা আলো কোন দিক দিয়ে ঢুকছে এবং কোন দিক দিয়ে বেরোচ্ছে I1 এবং I2 পরিমাপ করতে পারবো, কিন্তু ভেতরে R1 R2 কত হবে জানি না।
বাই R1 আর R2 এর মান কত হবে সেটা আমরা আলাদা করে বের করতে পারি। আসলে এই R1 এবং R2 এর মান নির্ভর করে যে প্রিজমটার প্রতিসরক কোণ কত। তো আমরা একটা আলাদা করে ছবি দেখে এই এ এর সাথে R1 R2 এর কি সম্পর্ক সেটা বের করে নিই। বের করে নিয়ে এই সমীকরণটাতে যখন আমি R1 R2কে পরিবর্তে এই এ এর যে মানটা পাবো সেটা বসিয়ে দেবো, সেটা হবে আমার চ্যুতির ফাইনাল ফর্মুলা। সেটার জন্য আমি একটা ছবি পরিষ্কার করে এখানে এঁকে নিতে চাই। তো আমি এই জায়গাটাতে একটা পরিষ্কার ছবি এঁকে নিই। আচ্ছা, পুরোটাই মুছে দিয়ে পর আমি আঁকছি। ডেল্টার রাশিমালাটা লিখে রাখো। আমিও বোর্ডের উপর ডেল্টার রাশিমালাটা লিখে রেখে দিচ্ছি যে ডেল্টার রাশিমালাটা আমার প্রথমে কি আছে। দেখো, আমি যে ডেল্টার রাশিমালাটা পেয়েছি সেই ডেল্টার রাশিমালা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু I1 যুক্ত I2 মাইনাস R1 যুক্ত R2। মানে প্রিজমের বাইরের কোণগুলো, যে কোণগুলো বায়ুতে তৈরি হয়েছে, যুক্ত প্রিজমের ভেতরে যে কোণগুলো তৈরি হয়েছে, সে দুটোর মধ্যে বিয়োগ করে দিচ্ছি। এবার দেখো, আমি এখানে একটা ছবিটা বড় করে আঁকছি। তুমিও ছবিটাকে একটু খাতার মধ্যে বড় করে রাখবে। যত বড় করে এখানে ছবিটা আঁকা হবে তত জিনিসটা বুঝতে সুবিধা হবে। এবার এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে এ, এই কোণটার মান হচ্ছে এ। এটা যদি সমবাহু প্রিজম হয়, তিনটে বাহু সমান হয়, সেক্ষেত্রে এর মান 60 ডিগ্রি হবে। আবার অন্যান্য কোণের ছবি হলে এর মানটা আলাদা আলাদা হবে। এবার এখানে একটা আলো গিয়ে আপতিত হলো, এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এখান থেকে আলোটা এইদিকে এলো, এখানে হচ্ছে এই আপতন বিন্দুতে অঙ্কিত আরেকটা অভিলম্ব, এবং আলোটা ফাইনালি এখান থেকে বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে যে এখানে এই কোণটা যদি R1 হয় আর এই কোণটা যদি R2 হয়, তাহলে এই R1 R2 এর সাথে এর সম্পর্ক কি সেটা বের করতে হবে। সেটার জন্য আমি এই যে অভিলম্বগুলো এঁকেছি, এই অভিলম্বগুলোকে মিশিয়ে দিলাম। তো এই অভিলম্বটাকে আমি সোজা লাইন দিয়ে এখানে মিশিয়ে দিলাম, এই অভিলম্বটাকে সোজা লাইন দিয়ে এখানে মিশিয়ে দিলাম। এই বিন্দুটার নাম দাও বি, এই বিন্দুটার নাম দাও সি, আর এই বিন্দুটার নাম দাও ডি। তাহলে দেখো, এখানে আমি দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ, আরেকটা পাচ্ছি এ বি সি ডি চতুর্ভুজ। তাহলে দেখো, এখানে খুব ভালো করে মন দিয়ে দেখবে এটা। সেটা হচ্ছে যে প্রথমে আমি চতুর্ভুজটা দেখি। এই যে চতুর্ভুজ দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে এ বি সি ডি। এই এ বি সি ডি চতুর্ভুজ থেকে আমরা কি পাচ্ছি? এ বি সি ডি চতুর্ভুজ থেকে পাই, চতুর্ভুজটা চারটে কোণ আছে। আমি চারটে কোণের নাম লিখছি। প্রথম কোণটার নাম আমি এ দিলাম, দ্বিতীয় কোণটা হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা মিলে এই যে মোট কোণটা তৈরি করেছে। এবারে দেখো, যেহেতু এই লাইনটা এই লাইনের ওপর লম্ব, তাই এই মোট কোণটা হবে 90 ডিগ্রি। মানে এ বি সি, কোণ এ বি সি, এটা এ, যুক্ত এই যে এই কোণটা সি ডি এ বা কোণ এ ডি সি। আরেকটা কোণ আছে কোণ বি সি ডি, মানে এই কোণটা কোণ বি সি ডি। এই চারটে কোণ, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের চারটে কোণ 360 ডিগ্রি করলাম। এবার দেখো, তার মধ্যে এই যে এ বি সি কোণটা আর এ সি ডি, এ ডি সি, এটা এ ডি সি, এ ডি সি, এই যে এ ডি সি কোণটা মানে এটা, এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি।
এই দুটো কোণ 90 ডিগ্রি কেন? কারণ আমরা যখন অভিলম্ব এঁকেছি, অভিলম্ব মানেই হচ্ছে এই তলের সাথে এই অভিলম্বটা লম্ব, আর লম্ব মানেই হচ্ছে এই মোট কোণটা যেটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলতে পারি কোণ এ যুক্ত 90 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি প্লাস কোণ বিসিডি সেটা সমান হবে 360 ডিগ্রি। তাহলে এ প্লাস বিসিডি সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমার 360 থেকে 90 90 180 বাদ দিলে এটা হবে 180 ডিগ্রি। এটা আমার 1 নম্বর সমীকরণ, আমি নাম দিয়ে দিলাম। এবারে ত্রিভুজটাকে নিয়ে নাও। ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ বিসিডি। এই ত্রিভুজ বিসিডি থেকে আমরা কি পাই দেখো, এই ত্রিভুজ বিসিডি থেকে আমরা পাচ্ছি তার 3টে কোণ, একটা R1 কোণ, একটা R2 কোণ, এই কোণটা আর একটা হচ্ছে কোণ বিসিডি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে কি বুঝলাম? দেখো এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ মেলাও। ডান দিকে এর 180, ডান দিকে এরও 180, বাঁ দিকে এর বিসিডি আছে, এরও বাঁ দিকে বিসিডি আছে, এর বাঁ দিকে এ আছে, এর বাঁ দিকে R1 প্লাস R2 আছে। তাহলে যদি দুটো সমীকরণেরই উত্তর 180 ডিগ্রি হয়, দুটো সমীকরণের যদি বিসিডি এখানেও বিসিডি থাকে, তার মানে হচ্ছে এর যে এটা আর এর যে R1 প্লাস R2টা এরা পরস্পর সমান। তার মানে আমি এখান থেকে বলতে পারি অতএব R1 যুক্ত R2 সেটা এ এর সাথে সমান হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ যে এই যে R1 এবং R2 এটা এ এর সাথে সমান হবে। যদি কখনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে আপতন কোণ বাড়াও তো প্রতিসরণ কোণ বেড়ে যাবে, মানে R1টা বেড়ে যাবে। R1টা যত পরিমাণ বাড়বে এই R2টা ঠিক তত পরিমাণ কমবে, যাতে করে এদের যোগফলটা হয়ে যায় এ। মনে করো কোনো একটা ক্ষেত্রে প্রিজমের কোণ হচ্ছে এ সমান 60 ডিগ্রি। মনে করো R1 সমান তুমি পেলে 40 ডিগ্রি, তখন R2 ইকুয়াল টু হবে 20 ডিগ্রি। এবার যদি তুমি R1কে কমিয়ে 35 ডিগ্রি করে দাও, তখন R2টা নিজেই বেড়ে 25 ডিগ্রি হয়ে যাবে। R1কে তুমি যা করবে R2টা সেই মতো নিজেকে পাল্টে ফেলবে এবং টোটালটা সবসময় তুমি 60 ডিগ্রি পাবে। তাহলে বোঝা গেল? তাহলে দেখো এবার আমাদের কি হবে, সেটা হচ্ছে যে আমার যে সমীকরণটা পেলাম আমি তাহলে চ্যুতির, সেই চ্যুতির সমীকরণ যেটা হলো সেটা হলো I1 যুক্ত I2 মাইনাস এ, I1 যুক্ত I2 বিযুক্ত এ। এটা হলো কোনো একটা প্রিজমের মধ্যে চ্যুতির সমীকরণ। এবার দেখো আমি যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে R1 বাড়লে R2 কমবে, R2 কমা মানে I2 কমে যাবে। তো পুরো ব্যাপারটাকে আমি নতুন করে একটা জায়গা দিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত। চ্যুতি সব থেকে কম কিভাবে করব আমরা? তো চ্যুতি সব থেকে কম করার উপায় সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতি বলা হয়। সেই ন্যূনতম চ্যুতি বলতে কি বোঝায় এটা আমরা একবার দেখে নিই। যে বিষয়টা হচ্ছে এখানে সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতি। ন্যূনতম মানে সব থেকে কম, মিনিমাম। ন্যূনতম চ্যুতি, সব থেকে কম চ্যুতি। দেখো পুরো ব্যাপারটাকে বোঝো ভালো করে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আলোক রশ্মিকে I1 কোণে আপতিত করব। তো এটা হচ্ছে প্রথম সারফেসে আপতন কোণ, আপতন
কোণ। R1 যেটা হবে সেটা হবে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ প্রিজমের মধ্যে স্নেলের সূত্র মেনে চলে, তাহলে মিউ ইকুয়াল টু হবে সাইন I1 ভাজিত সাইন R1। এটা হচ্ছে প্রিজমের প্রথম তলটায় আলো যখন এসে পড়ল, প্রথম তলটায় আলো যখন এসে পড়ল সেই প্রতিসরণে এটা I1, এটা R1। এবার যখন দ্বিতীয় তলে আলোটা গিয়ে পড়ছে, দ্বিতীয় তলে আলো গিয়ে পড়ছে এবং এখান থেকে আলোটা বেরোচ্ছে, তখন এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে এটা R2, এটা হচ্ছে I2। এবং এখানেও কি হবে যে বড় কোণের সাইন ভাজিত ছোট কোণের সাইন, সেটা সমান হবে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। মানে এখানে মিউ ইকুয়াল টু হবে সাইন I2 বাই সাইন R2। এবার দেখো একটা প্রশ্ন আসবে তোমার মনে, সেটা হচ্ছে যে এখানে আপতন কোণ তো R2 আর প্রতিসরণ কোণ তো I2, তাহলে এখানে আমি সাইন R2 বাই সাইন I2 কেন লিখলাম না? তার কারণ হচ্ছে যে এখানে আপতন কোণের সাইন মানে সাইন R2 বাই প্রতিসরণ কোণের সাইন মানে সাইন I2, সেটা ইকুয়াল টু হবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এখানে দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে বায়ু, যার প্রতিসরাঙ্ক 1, আর প্রথম মাধ্যমটা হচ্ছে কাঁচ, যার প্রতিসরাঙ্ক মিউ। তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক কাঁচের সাপেক্ষে সেটা হবে 1 বাই মিউ। যার প্রতিসরাঙ্ক বের করবে সেটা ওপরে আর যার সাপেক্ষে বের করবে সেটা নিচে। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে মিউ সমান হয়ে যাবে সাইন I2 বাই সাইন R2, এটাই আমরা লিখেছি। তাহলে এই জায়গাটা পরিষ্কার হলো। এটা যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এখানে R1 যুক্ত R2 এটা সমান A, এটা আমরা পেয়েছি এই সমীকরণ থেকে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে যদি আমি I1টাকে বাড়াই, মানে আপতন কোণটাকে যদি আমি বাড়িয়ে দিই, এইভাবে আমি আলোটাকে ফেললাম, আপতন কোণ বেড়ে গেল। আপতন কোণ যেই বেড়ে যাবে সঙ্গে সঙ্গে প্রতিসরণ কোণটাও আমার বেড়ে যাবে, মানে R1 যেটা সেটা বেড়ে যাবে। এবার যদি এখানে অভিলম্ব আঁকো তো দেখবে যে R1 যখনই এটা বেড়ে যাবে, এটা যখন বাড়বে তখন R2টাকে কমতেই হবে। তার কারণ হচ্ছে R1কে R2 দিয়ে যোগ করলে A হয়। ছবিতেও দেখতে পাবে যে যদি আমার R1 বাড়ে তো R2 কমে যাবে। তো এটা মনে করো একটা আলোক রশ্মি, যে আলোক রশ্মিটার এখানে হচ্ছে অভিলম্ব। যদি এটা R1 হয় তো এটা R2। এবার R1টাকে যদি আমরা বাড়িয়ে দিই, মানে এটার পরিবর্তে যদি এরকম একটা লাইন নিই তো R1 বেড়ে গেল। এখানে অভিলম্ব আঁকে দেখো R2টা কমে যাবে। মানে এখানে R1 যখনই আপতন কোণ বাড়বে সঙ্গে সঙ্গে তার প্রতিসরণ কোণটাও বাড়বে। এটা বাড়লে এটাও বাড়বে। যেই এটা বেড়ে যাবে সঙ্গে সঙ্গে এটা কমে যাবে, আর এটা কমলে এটাও কমে যাবে। তার মানে কি পেলাম, যদি আমার I1 বাড়ে তাহলে I2 কমবে, আর যদি আমার I2কে বাড়াই তো I1 কমে যাবে। তাহলে যদি আমি একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফে আমরা দেখতে পাবো যে আপতন কোণ বাড়লে সেখানে যেটা অপসারণ হচ্ছে, লাইটের অপসারিত হচ্ছে, বাইরে বেরোচ্ছে, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। সেখানে আমি একটা তাহলে চ্যুতি, যেটা সেই চ্যুতির ক্ষেত্রে কি হবে, চ্যুতি ডেল্টা সমান I1 যুক্ত I2 বিযুক্ত A। এর মধ্যে এটা তো হচ্ছে একটা ধ্রুবক। একটা প্রিজম তুমি যদি নিয়ে নাও এখানে, সেই প্রিজমে এর মানটা পাল্টাবে না। যদি I1টাকে বাড়াই তো I2টা কমে যায়,
আবার যদি I2টাকে বাড়াই তো I1টা কমে যায়। তাহলে চ্যুতি কোণের ক্ষেত্রে কি হবে? এখন এটা যখন বাড়বে তখন এটা কমবে, ঠিক আছে, কিন্তু সম পরিমাণে কমবে না। আবার এটাকে যদি বাড়াই এটা কমবে কিন্তু সম পরিমাণে কমবে না, বেশিও কমতে পারে কমও কমতে পারে। তার মানে হচ্ছে এই চ্যুতির মানটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। কখনো চ্যুতি কি হবে, কম হবে, আবার চ্যুতি বেড়ে যাবে। দেখা যায় যেটা সেটা হচ্ছে যে যদি আমরা এই I1টাকে ধীরে ধীরে বাড়াতে থাকি তাহলে চ্যুতি কোণটা আস্তে আস্তে কমতে থাকে। কমতে আমার চ্যুতি কোণটা একটা জায়গায় এসে সব থেকে কম হয়। এরপর যদি তুমি আইটাকে আরও বাড়াতে থাকো তখন চ্যুতি কোণটা আবার বাড়তে থাকে এবং বাড়তে আবার বেড়ে যায়। এখন তাহলে এই যে চ্যুতি কোণটা কমতে একটা মিনিমাম ভ্যালুতে এলো, তারপর চ্যুতি কোণটা আবার বেড়ে গেল, এটাকে বলা হয় মিনিমাম চ্যুতি বা সর্বনিম্ন বা ন্যূনতম চ্যুতি। এই যে ন্যূনতম চ্যুতি, এই ন্যূনতম চ্যুতির যদি আমরা একটা গ্রাফ আঁকি তো গ্রাফটা দেখতে হবে এরকম। এই দিকটা হচ্ছে আপতন কোণ I আর এই দিকটা হচ্ছে আমার চ্যুতি কোণ ডেল্টা। এখানে যে ছবিটা দেখতে হয় এই ছবিটা দেখতে হয় এরকম, এবং এখানে কি দেখতে পাচ্ছি যে যখন আপতন কোণের মান এটা তখন চ্যুতি কোণের মান হচ্ছে এটা, এটা চ্যুতি কোণের মান। তখন তুমি যদি I2 জানতে চাও তখন I2-র মান হচ্ছে এটা, তো এটা হয়ে গেল আমার I2, এটা হয়ে গেল I1। এরপর তুমি মনে করো I1টাকে বাড়িয়ে এতটা করে দিলে, মানে এই জায়গাটা, তখন I2টা কত হবে? এখান থেকে এই যে চ্যুতি পাচ্ছি এই চ্যুতির সোজা করে একটা লাইন আঁকতে হবে এবং এটাকে এদিকে নামাতে হবে, তখন এটা হয়ে যাবে I2, এটা হয়ে যাবে I1। এরকম করতে যখন মিনিমাম জায়গায় আসবে তখন এই কোণটাকে আমরা I0 বলবো। দেখো প্রথম ক্ষেত্রে আমি I1 তার সাথে I2 পেয়েছি। এখানে যে কোনো জায়গাতে তুমি একটা লাইন আঁকলে এটা যদি I2 হয় তো এটা হবে তার I1। এখানে একটা লাইন টানো, এটা যদি I2 হয় এটা হচ্ছে তার I1। কিন্তু এখানে যদি দেখি আমরা মিনিমাম চ্যুতি যেখানে, সেখানে শুধুমাত্র একটাই পাচ্ছি I0। আসলে এখানে I1-এর মানটাও I0 আবার I2 এর মানটাও হচ্ছে I0। দুটো ক্ষেত্রে আমার I1 এবং I2 এক্ষেত্রে দুটোই সমান হয়। তাহলে দুটোই পাচ্ছ, যদি I1 সমান I2 হয় তাহলে R1 সমানও R2 হবে। তার জন্য এই প্রিজমের মধ্যে যখন মিনিমাম চ্যুতি বা সর্বনিম্ন চ্যুতিতে লাইট পাস করে তখন এই যে লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটটা এখান দিয়ে বেরিয়ে যায়, এটা এরকম, এটা এরকম, এখানে অভিলম্বটা এরকম, এখানে অভিলম্বটা এরকম, এটা হয়ে যায় I2, এটা হচ্ছে I1, যারা পরস্পর সমান। যদি I1 আর I2 সমান হয় আর মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 আবার মিউ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2 হয়, তাহলে এখানে R1 এবং R2 এই দুটো মানও সমান হবে। আর এই দুটো মান সমান হলেই এই যে লাইনটা আলোক রশ্মির গতিপথটা সেটা হবে এই যে ভূমির সাথে সমান্তরাল। তাহলে আলো যখন মিনিমাম চ্যুতি বা ন্যূনতম চ্যুতিতে বেরিয়ে যায় তখন R1 সমান R2 হয়। আর R1 সমান R2 যদি হয় তাহলে R1 সমান R2 সমান R ধরলাম, তার মানে হবে যে আমার R1 সমান R2 এ হয়, তাহলে এখানে R এর মান হবে R প্লাস R সমান এ হবে, মানে 2R সমান এ হবে। R এর মানটা হবে a বাই 2, R এর মানটা হবে a বাই 2, আর I এর মানটা I0 এখানে পেয়েছি। তাহলে এই যে হচ্ছে এটা আমার মিনিমাম চ্যুতি, এই মিনিমাম চ্যুতিতে
আমার প্রিজমের একটা নির্দিষ্ট অবস্থান আছে, একটা নির্দিষ্ট কোণে আলোকে প্রবেশ করাতে হবে, যার জন্য আমি ন্যূনতম চ্যুতিটা পাই। ঠিক আছে, তো এটা হলো আমার প্রিজম। আমার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব লেন্স সম্পর্কে। ঠিক আছে।